কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি, তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি কেন? আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরম আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে। তোমরা দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্তমাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়।
রাজের স্ত্রী ছুটতে ছুটতে আসছে। এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বর রাজার কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, সেই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাত রেখে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও, এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না, তারপরে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না মনিবর না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না। আপনি আপনার অভিশাপ শোনো শোনো প্রভাত রেখে, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। ও মনিবর, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে। শোনো শোনো প্রভাত রেখে, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা।
আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যকালী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মার করবে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মার করবে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, বরং করে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, আমার অভিশাপ। রঘুপতে গুরুগন্ধ ঠাকুর দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশীরাজের কন্যা অম্বা, কাশীরাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে। পরিবেশন করে দেখাবেন কলমা ছৌ নৃত্য দলের এক বিশিষ্ট ছৌ নৃত্য শিল্পী স্বামী রাম কর্মকার।
বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমারী, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা, আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। বাবা, তুমি সত্যি বলছো বাবা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমারী, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারি কুমারী? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা, জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছো কুমার? আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বারে বারে ভালোবাসা ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বারে, সুখের চেয়াছু তুমি যে প্রিয় খুঁজে, তুমি যে প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আব্বা, এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল আব্বা। আমি আর এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না, আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। হে কুমারী, আমি আর এখানে বেশিক্ষণ বিলম্ব করব না, আমায়ও তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আব্বা, চলো চলো, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। আগামীকাল আমাদের আবার দেখা হবে। হে কুমার, আপনি আমার সংবাদ সভায় আসবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা, আমি নিশ্চয়ই আসবো, আমি নিশ্চয়ই আসবো। চলো চলো আব্বা, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এদিকে এদিকে কাশীরাজের 3 কন্যা, অম্বা, অম্বিকা ও অম্বালিকা। তাই কাশীরাজ তিনি তার 3 কন্যার করেছে সংবাদ সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবাদ সভায় করছে আগমন।
আপনারা নিজ নিজ আসন গ্রহণ, আপনারা বসে যান, বসে যান, বসে যান। আজ আমি আমার তিন কন্যার করেছি সংবর সভার আয়োজন, এখনই আমার তিন কন্যা করবে সংবর সভায় আগমন, তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আরে কে কোথায় আছি? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংবর সভায় নিয়ে আয়। বাহ, সখীরা শুনবে, রসিক ঘালা, আইনা ফুলের বধূ, আইনা আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। আমার সমপক্ষবীর না এই সভাস্থলে মহারাজ, তব সমপক্ষবীর উপস্থিত এই সভাস্থলে। আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গা পুত্র বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে।
কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তার স্ত্রী, আপনি আমায় তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। আব্বা চলো চলো আব্বা, আমি তোমার শাল্য রাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো আব্বা, চলো 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 চলো। এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে নিজের রাজকার্য পর্যালোচনা করছে। সেনাপতিগণ, মন আজ আমার বড়ই চঞ্চল।
তাই আজ সভার কাজ কিছু হবে না, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতি, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। কে আপনি? আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তার স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। এ কি অম্বা, তুমি এসেছো? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও আমায়, তুমি নাও আমায়, তুমি গ্রহণ করো তোমার না 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 না, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উচিস না, তুমি বলো ফিরে যাও।
ইহা ঘরে ঘর রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক, এই লাল আর এই সাদা এগুলো চলবে। ডিজে বাজবে আর নাচ খাইলে হবে। ওই রে এই কালিন্দী বাবুরা, আচ্ছা 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 বুঝতে পারিস, মানে একটা গান ধরতে হবে তাই তো? ঠিক আছে গানটা ধরছি, গানের তালে তালে তোরা চলে আয়। তোর ঝিলিকি শাড়ি রানা গাই দুলি ছিল এ বিমলার তোর ঝিলিকি শাড়ি রানা গাই দুলি ছিল এ বিমলার 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 মাইকে বড়ই ভালো বাসি গো, বারে বারে বাছারে আমার মনে জানি না। আরে ভাই, রাজা ঘরে বিহা ঘর, একটা রঙিন দেখে গান ধর। রঙিন বদল দেখে আমার মাথা যে ঘুরায়। আরে ভাই, এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলিস? এই মালটা টানিয়ে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয়। রঙিন বদল দেখে আমার মাথা যে ঘুরায়, আর দিল সে না টানিয়ে দিলে বলার কিছু। আরে ভাই, এই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি মাল, ওই জন্য এর আদরটা অনেক বেশি। ও মন গেল রে মাঠে, গেল রে মাঠে, নাচে 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 আজ রাতে সারা দিন ঘরে গেলি।
কি অম্বা, তুমি বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমি ওটাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রুটি তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। এই কি অম্বা, এই মাত্র অপরাধ। চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেবো। আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব।